ক্ষমতাসীন আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে রাজনৈতিক দলের ভূমিকা পালন করত, তাহলে কিন্তু শেখ হাসিনা দানবে পরিণত হতে পারত না এবং আমাদের ইতিহাসটাই ভিন্ন হতো। রাজনৈতিক দলের ভূমিকাও কিন্তু নজরদারিত্বের ভূমিকা, নাগরিক সমাজের ভূমিকা যেমন নজরদারিত্বের ভূমিকা, গণমাধ্যমের ভূমিকা নজরদারিত্বের ভূমিকা। 2008 সালে যে নির্বাচন হলো, মনে আছে আওয়ামী লীগ এটা নির্বাচন ইশতেহার দিয়েছিল, মনে আছে যে দিন বদলের সনদ, তারা দিন বদল করে ফেলবে। অবশ্য দিন বদল হয়েছে, দিন থেকে রাত হয়েছে, রাত থেকে দিন হয়নি দুর্ভাগ্যবশত। স্লোগানটা আমার পছন্দ হয়েছে, চাই ক্ষমতার দাপটমুক্ত গ্রহণযোগ্য নির্বাচন, ক্ষমতার দাপটমুক্ত গ্রহণযোগ্য নির্বাচন। তো এখন অবশ্যই আমরা সবাই গ্রহণযোগ্য নির্বাচন চাই, তাই তো? কারা কারা গ্রহণযোগ্য নির্বাচন চান একটু দেখি, হাত দেখি, একটু হাত দেখি। ওকে, আমরা সবাই গ্রহণযোগ্য নির্বাচন চাই এবং আমরা ক্ষমতার দাপটমুক্ত গ্রহণযোগ্য নির্বাচন চাই, তাই তো? এখন ক্ষমতার দাপটটা কোত্থেকে আসে? ক্ষমতার দাপট অনেকেই দেখায়। সবচেয়ে বড় ক্ষমতার দাপট দেখায় সরকার, কারণ সরকারের হাতেই সকল নিপীড়নমূলক যন্ত্রগুলো আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, তারা ক্ষমতার দাপট দেখায়। ক্ষমতার দাপট দেখিয়ে নির্বাচন থেকে অগ্রহণযোগ্য করতে পারে। একই সাথে আরও শক্তি আছে, রাজনৈতিক দল একটা বড় শক্তি যেটা ক্ষমতার দাপট দেখাতে পারে। বিশেষত যারা ক্ষমতাসীন তারা ক্ষমতার দাপট দেখায়। আমরাও দেখেছি গত 3টা নির্বাচনে ক্ষমতার দাপটের ফলে যা ঘটেছে তার মাসুল আজকে আমরা পুরো জাতিতে দিয়েছি আমাদের ভোটাধিকার হরণের মাধ্যমে। একই সাথে যারা ওর কুশীলব ছিল তারাও মাসুল দেওয়া শুরু করেছে। আমাদের 2জন প্রধান নির্বাচন কমিশনার গত সপ্তাহেই, এই সপ্তাহেই বলতে হবে যে তারা গ্রেপ্তার হয়েছেন এবং একজন অবশ্যই হেনস্থা হয়েছেন, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, চরম নিন্দনীয়। এবং যারা এটা করেছে তাদেরকে বিচারের আওতায় আনা দরকার এবং আমি আনন্দিত যে সরকার এই প্রক্রিয়া শুরু করেছে। এখন যে রাজনৈতিক দলও ক্ষমতার দাপট দেখাতে পারে, তাহলে রাজনৈতিক দল যদি ক্ষমতার দাপট না দেখাতে হয়, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হয়, তাহলে কি রকম রাজনৈতিক দল আমাদের দরকার? আমাদের এমন একটা রাজনৈতিক দল দরকার, আমরা যদি গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে চাই, এটা গণতান্ত্রিক রাজনৈতিক দল দরকার। যেই রাজনৈতিক দলের সকল নেতৃত্ব গণতান্ত্রিক ব্যবস্থায় দলের সদস্যদের ভোটে তারা নির্বাচিত হবে। শুধু তাই নয়, যেই দলে দুর্বৃত্তদের কোনো রকম যেই দলে দুর্বৃত্তদের কোনো প্রবেশাধিকার থাকবে না, সেই রকম একটা দল লাগবে। শুধু তাই নয়, যেই দলের আর্থিক স্বচ্ছতা থাকবে, যেই দল যে অর্থকড়ি পায় সেই অর্থকড়ি যেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসে এবং সেটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যয় হয় এবং অর্থকড়ির যে হিসাব, সেই হিসাবটা অডিটেড করা হিসাব জনসমক্ষে প্রকাশ করা হয়, নির্বাচন কমিশনে দেওয়া হয়, নির্বাচন কমিশনও সেটা যাচাই বাছাই করে। এবং সেই রকম দল, যেই দলের যে মনোনয়ন, যে তাদের নির্বাচনী এলাকার মনোনয়ন দলের নেতাকর্মীরা ঠিক করবে, দলের নেতাকর্মীরা প্যানেল তৈরি করবে এবং সেই প্যানেলের ভিত্তিতে সেই কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন দেবে। তো এগুলো কি দরকার? কি মনে করেন আপনারা? এগুলো কি দরকার কিনা? আপনারা একমত কিনা? একমত কিনা দেখি? একমত? ওকে, একমত। তো আমি আশা করি নাগরিক ঐক্য, বাই দ্য ওয়ে, আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে দলের নিবন্ধনের শর্ত হিসাবে এই সকল জিনিসগুলো বাধ্যতামূলক করেছি। দলের মধ্যে গণতন্ত্রের চর্চা, দুর্বৃত্তমুক্ত রাজনৈতিক দল এবং একই সাথে আর্থিক স্বচ্ছতা এবং তাদের নেতাকর্মীদের সাথে নেতাকর্মীদের কাছে দায়বদ্ধতা, সেটা আমরা নিশ্চিত করেছি। আর রাজনৈতিক দল যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, আমি এই কথা বলে শেষ করব যে আমরা যদি গত 15-16 বছরের দিকে তাকাই, যে ক্ষমতাসীন আওয়ামী লীগ
যদি সত্যিকার অর্থে রাজনৈতিক দলের ভূমিকা পালন করত, তাহলে কিন্তু শেখ হাসিনা দানবে পরিণত হতে পারত না এবং আমাদের ইতিহাসটাই ভিন্ন হতো। রাজনৈতিক দলের ভূমিকাও কিন্তু নজরদারিত্বের ভূমিকা, নাগরিক সমাজের ভূমিকা যেমন নজরদারিত্বের ভূমিকা, গণমাধ্যমের ভূমিকা নজরদারিত্বের ভূমিকা, এবং অনেকগুলো প্রতিষ্ঠান আছে তাদের ভূমিকা নজরদারিত্বের ভূমিকা, তেমনিভাবে রাজনৈতিক দলেরও ভূমিকা নজরদারিত্বের ভূমিকা। যে আমি উদাহরণ দিয়ে বলছি যে 2009 সালে 2008 সালে যে নির্বাচন হলো, মনে আছে? আওয়ামী লীগ এটা নির্বাচন ইশতেহার দিয়েছিল, মনে আছে? যে দিন বদলের সনদ, তারা দিন বদল করে ফেলবে। অবশ্য দিন বদল হয়েছে, দিন থেকে রাত হয়েছে, রাত থেকে দিন হয়নি দুর্ভাগ্যবশত। এবং সেই দিন বদলের সনদটা ছিল আওয়ামী লীগের অঙ্গীকার এদেশের জনগণের কাছে, একটা তাদের অলিখিত চুক্তি, এবং এই অলিখিত চুক্তিটাই বাস্তবায়নের জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। শেখ হাসিনা এবং একদল ব্যক্তিকে তারা মনোনয়ন দিয়েছে, তারা এই অঙ্গীকার বাস্তবায়নের জন্য নির্বাচিত হয়েছে। এবং এরপরে যখন মন্ত্রিসভা গঠিত হলো, তখন মন্ত্রিসভার দায়িত্ব কী ছিল? মন্ত্রিসভার দায়িত্ব ছিল সেই অঙ্গীকার বাস্তবায়ন করা, দিন বদলের সনদ বাস্তবায়ন করা। আর দলের কি দায়িত্ব ছিল? দলের দায়িত্ব ছিল সেই মন্ত্রিসভাকে দায়বদ্ধ করা, কারণ এই অঙ্গীকারটা ছিল দলের অঙ্গীকার। তাই দল যদি সেদিন তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতো শেখ হাসিনাদেরকে, তাহলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হতো। তো আমি আশা করি আপনারা যে 13তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, একই সাথে আপনাদের প্রতি আহ্বান, আপনারা যেন সেই দলে পরিণত হন যেই দল সেই নজরদারিতে ভূমিকা পালন করবে, গণতান্ত্রিক দল হবে এবং একই সাথে স্বচ্ছ এবং তাদের নেতাকর্মীদের কাছে দায়বদ্ধ হবে। তাহলেই কিন্তু আমরা সেই দাপটমুক্ত নির্বাচন আমরা পাবো, একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। তো আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আমি মান্না ভাই আমাদের সকলের অনুপ্রেরণা, আমাদের বহুদিনের সম্পর্ক, এবং আপনারা একজন যোগ্য নেতার নেতৃত্বে উনি এই দলের হাল ধরেছেন, আপনারা তার সাথে আছেন। আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই এবং আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। চেঞ্জ টিভি আমার খুবই প্রিয় একটা অনলাইন একটা গণমাধ্যম। আমি মনে হয় অসংখ্য কর্মসূচি করেছি, অনেক বক্তব্য দিয়েছি। আমার বা আমাদের পার্টির এবং আমাদের মঞ্চের অসংখ্য বক্তব্য বিবৃতি তারা নিয়েছেন। আমি মনে করি বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক জগতেরও যারা আছেন, চেঞ্জ টিভি চেষ্টা করেছে সবার বক্তব্য নিয়ে আসার জন্য। আমাদের দুর্দিনে চেঞ্জ টিভি আমাদের সাথে ছিল, যখন প্রবল প্রতিকূল সময় আমরা পার করছি, বৈরী সময় পার করছি। আর মেইন স্ট্রিম বড় বড় মিডিয়া যখন আমাদের বক্তব্য দিতে ভয় পেত, সংকোচ করত, দিত না, এডিট করত, চেঞ্জ টিভি তখন সাহসের পরিচয় দিয়ে একটা সময়ের কণ্ঠস্বর হিসাবে আমার নিজের বক্তব্য বা অনেকেরই, অসংখ্য মানুষের বক্তব্য, কণ্ঠস্বরকে তারা সামনে নিয়ে আসছেন। চেঞ্জ টিভি একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই জন্য তাদেরকে আমি 6 বছর পূর্তিতে উষ্ণ অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, রক্তিম শুভেচ্ছা জানাই। এবার অভ্যুত্থানের পরে যে নতুন যাত্রা আমি দেখতে চাইব, চেঞ্জ টিভি আরও এটার ব্যাপ্তি বাড়বে, প্রসারিত হবে। চেঞ্জ টিভি সচেতন লক্ষ লক্ষ পাঠক শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছে। ভবিষ্যতে এটা একটা জনপ্রিয় গণমাধ্যম হবে, যে গণমাধ্যম সত্য, ন্যায় পথে হাঁটবে এবং সেই গণমাধ্যম একটা নৈতিক একটা মান তারা বজায় রাখবেন এবং একটা পেশাদারী সাংবাদিকতার পরিচয় দিয়ে বাংলাদেশ এখন যে চ্যালেঞ্জের মুখোমুখি, আমরা একটা প্রচণ্ড উত্তরণকালীন গুরুত্বপূর্ণ সময় পার করছি। এই সময় চেঞ্জ টিভি আমাদের সাথে পথ চলবে, আমাদের গণতন্ত্রের অভিযাত্রার পথে হাঁটবে। আমি এই প্রত্যাশা করি। আমি চেঞ্জ টিভির যিনি প্রধান কাণ্ডারি আমিরুল মোমেনিন মানিক, আমি তাকে উষ্ণ অভিনন্দন জানাই। আমার অনুজ প্রতিম মানুষ, তিনি অসাধারণ সৃজনশীল মানুষ, উদ্যোক্তা মানুষ, তিনি একজন কর্মবীর, তাকে আমি শুভেচ্ছা জানাই। এবং আলী সহ এই পর্যন্ত চেঞ্জ টিভির যারা
এর সঙ্গে যুক্ত আছেন, যে টিমে যারা যুক্ত আছেন, সাংবাদিক, কলাকুশলী, সবাইকে আমি এবং আপনারা যারা চেঞ্জ টিভির ভক্ত, শ্রোতা, অনুসারী, আপনাদের জন্য আমার উষ্ণ অভিনন্দন, উষ্ণ শুভেচ্ছা। আশা করি আপনাদের যাত্রাটা আগামী দিনে আরও আনন্দদায়ক হবে, সফল হবে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথেও চেঞ্জ টিভি হাঁটতেই থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।